স্বাগত দুপুরের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে, যোগ দেয়নি জামায়াত। নতুন সরকারি চাকরি আইন বাতিলের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ, ইশাককে মেয়র করার দাবিতে নগর ভবনের সমর্থকদের অবস্থান। এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যান চলাচলের অযোগ্য পাবনা পৌর এলাকার অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় আলোচনা চলছে। এতে এখনও যোগ দেয়নি জামায়াতে ইসলামী, তবে বিএনপি, এনসিপি, সিপিবি ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11:15টায় বৈঠক শুরু হয়। জামায়াতের প্রতিনিধিদের অপেক্ষায় সভা শুরু করতে দেরি হয়। সূচনা বক্তব্যে কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব। কমিশনের সব প্রস্তাবে একমত না হলেও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি নিয়োগ, নারী আসনের নির্বাচন, প্রধান বিচারপতি নিয়োগ এবং সংসদের উচ্চ কক্ষ নিয়ে আলোচনা হবে আজকের সভায়। আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। গত 2 মাসের আলোচনায়, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের আলোচনায় কিছু কিছু বিষয় এসছে, তাতে করে কিছু কিছু অন্যান্য প্রস্তাব এসছে। সেই প্রস্তাবগুলো আমরা সমাবেশিত করেছি, সেগুলো যাতে আমরা আলোচনা করতে পারি। জুলাই আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী 24 জুনের মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ট্রাইব্যুনালে উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। এর আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজও সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বিক্ষোভের অংশ হিসেবে সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করেন কর্মকর্তা কর্মচারীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানান, এই আইনটি বাতিলের দাবিতে তারা যে আন্দোলন শুরু করেছেন তা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। ইতোমধ্যে একাধিক উপদেষ্টা বরাবর আইনটির বিভিন্ন নেতিবাচক দিক উল্লেখ করে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু সংশোধনের কথা বলে সময় ক্ষেপণ করছেন তারা। আমরা যতটুকু জানতে পেরেছি, এই কালো অধ্যাদেশ সংশোধনের জন্য তারা সুপারিশ করবেন। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত এই কালো অধ্যাদেশ বাতিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের নেতৃবৃন্দ সময়ে সময়ে আপনাদেরকে যে নির্দেশনা দিবেন, এর বাইরে কোনো পদক্ষেপ আপনারা নেবেন না। আজও নগর ভবনের মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটির 70টি ওয়ার্ডের সচিবদের সাথে ডেঙ্গু নিধনে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইশাক হোসেন। এর আগে দলের নেতাকর্মীদের গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি মেয়রের দায়িত্ব নেবেন না।
দুপুরে নগর ভবনে ইশাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচি শেষে ইশাক সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনের কারণে নাগরিকদের জরুরি সেবা যেন বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করছেন দাবি করে তিনি বলেন, আসিফ শপথ ভঙ্গ এবং নৈতিক অধিকার হারিয়েছে। তার পদত্যাগের দাবি জানান তিনি। নগর ভবনের অচল অবস্থার জন্য সরকারকে দায়ী করে অতি দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল এবং সেটার কি পরিণতি হওয়া উচিত, সেটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দীর্ঘদিন সংস্কার না করায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পাবনা পৌর এলাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়ক। ইট পাথর উঠে প্রায় প্রতিটি সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ আতাইকুলা সড়ক। বাস টার্মিনাল থেকে শহরে প্রবেশের ব্যস্ত এই সড়কটিতে নেই পানি নিষ্কাশনের সুব্যবস্থা। মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বৃষ্টি হলেই মাজা পানি হয়ে যায় রোডে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, লোকজন গাড়ি থেকে পড়ে যায়। অল্প বৃষ্টিতে পুরো রাস্তাতে হাঁটু পানি হয়ে যায় এবং বিভিন্ন দোকানপাট যেগুলো আছে বড় বড় গাড়ি যাওয়ার কারণে ঢেউতে সমস্ত দোকানে পানি চলে যায়। আমরা এই রাস্তায় খুব কষ্টে আছি, পানি বৃষ্টি হলেই পানি এই রাস্তা সাঁতার যাওয়া যায় না। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তার মাঝখানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী সহ পথচারীরা। রাস্তা তো ডুবে যায়, ট্রেন কোথায় আছে এটাও সাধারণ মানুষ বুঝতে পারে না। কয়েকজন মুরব্বী মানুষ সাইকেল নিয়ে ট্রেনের মধ্যে পড়ে গেছে। যে গাড়ি ঘোড়া যাচ্ছে সবার গাড়ি ঘোড়ার এটা ভাঙতেছে ওটা ভাঙতেছে, রাস্তায় এই মাথার মধ্যে একটা গাড়ি পড়ে আছে। শহরের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়ক হচ্ছে হাসপাতাল রোড, যে সড়ক পথে প্রতিদিন যাওয়া আসা করে শত শত রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষ। মেরিল বাইপাস সড়ক থেকে সদর থানা পর্যন্ত সড়কটির অবস্থা এতটাই বেহাল যে দুরূহ হয়ে পড়েছে রোগী পরিবহনও। ডেলিভারি রোগী গেলে পরে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে, এখন বর্তমান অবস্থা আবার সেরকম দাঁড়ায় যাচ্ছে। এখানে সুস্থ কোনো মানুষ যেতে পারে না, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। সদর হাসপাতালে প্রতিনিয়ত পাবনা জেলার থেকে সব রোগী আসে। এই রাস্তা এতটাই খারাপ যে রোগী রাস্তাতে অসুস্থ হয়ে যাচ্ছে। রুগী গেলে পরে মনে করেন যে রুগী হেনেই অর্ধেক মারা যাওয়ার মতো হয়ে যায়। ভাঙা চোরা সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ঝাঁকুনিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তায় চলাচলরত অধিকাংশ যানবাহনও। আমরা খুবই কষ্টের ভিতরে আছে এই রাস্তা নিয়ে, কারণ এটা একটা হসপিটালের ইমার্জেন্সি রোড। এই রোডটা চাই সর্বোচ্চ উন্নত মানের হোক। এত ভাঙা যে আসলে গাড়ি চালানো খুবই কষ্টদায়ক, আর প্লাস মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি আর সহজে যাচ্ছে না। পাবনা পৌর কর্তৃপক্ষ এ দুটি সড়ক সহ সকল গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন। আমাদের যে হসপিটাল রোড আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং তার এস্টিমেট প্রস্তুত করা হয়েছে। আমরা ইমিডিয়েট সেটা টেন্ডার প্রক্রিয়াধীন, টেন্ডারে চলে যাব, গিয়ে হসপিটাল রোড এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও বেশ কিছু রোড আছে যেগুলো আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি। দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি ও সার আমদানিতে কিছুটা সমস্যা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। এরই মধ্যে এলএনজি এবং সার আমদানির ব্যবস্থা করা হয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, সামরিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে আমদানি করা পণ্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যান্য দেশের মতো আমাদের দেশও তখন কিছুটা চাপে পড়বে।
আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। দেশের বিভিন্ন জেলায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হলেও বরিশাল বিভাগের বরগুনায় সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গেল 24 ঘন্টায় বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 74 জন শনাক্ত হয়। এই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1985-তে দাঁড়িয়েছে। এদিকে পাশের জেলা পটুয়াখালীতে 24 ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে 30 জনের, যাদের বেশিরভাগই মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 4 জন। এছাড়া চট্টগ্রামে নতুন করে 3 জন আক্রান্ত হয়। চলতি মাসে এ পর্যন্ত 50 জনের ডেঙ্গু শনাক্ত হলো। জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রায় 150 কোটি টাকার নতুন যন্ত্রপাতি। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় আবারও সীমিত পরিসরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেনারেল হাসপাতালের ইউনিট রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বেড, ভেন্টিলেটর ও মনিটর সহ কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। প্রায় একই অবস্থা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের। করোনার সময় 2020 সালে 30 শয্যা করে 60 শয্যার 2টি আইসিইউ ইউনিট চালু করা হয় হাসপাতাল দুটিতে, কিন্তু কয়েক বছরের ব্যবধানে এসব আইসিইউ ইউনিট বেহাল। এটা করোনার সময় এখানে রোগী ভর্তি ছিল, কিন্তু করোনা চলে যাওয়াতে আইসোলেশন ইউনিটটা আমরা এখন বন্ধ রাখছি। আমাদের ওই পাশে 10 বেডের যে আইসিইউটা আছে, আইসিইউটা চলমান। করোনার কারণে চালু করা আইসিইউ ইউনিটের প্রকল্পের মেয়াদ চলতি বছরের 30 জুন পর্যন্ত থাকলেও অজ্ঞাত কারণে গত ডিসেম্বরে বন্ধ হয়ে যায় তা। করোনা সংক্রমণ বাড়ায় আবারও প্রস্তুত করা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিট। তবে 10 বেডে সীমিত পরিসরে চলছে জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। সামনে যদি করোনা সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে সেই সংকট মোকাবেলার জন্য আসলে দক্ষ জনবলটা প্রয়োজন। সেটা যদি আমরা পাই, তাহলে হয়তোবা আমরা এই সংকটটা পাড়ি দিতে পারবো। আমরা কোভিড ওয়ার্ড প্রস্তুত করেছি। আমাদের 51টা জেনারেল বেড আর 10 বেড কোভিড ডেডিকেটেড আইসিইউ আমরা প্রস্তুত করছি। এটা আইসিইউটা 2-1 দিনের মধ্যেই, এই সপ্তাহের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল দুটির আইসিইউ ইউনিটের জনবল শূন্য দেখানো হলেও স্বপ্রণোদিত হয়ে এখনও দায়িত্ব পালন করছেন কয়েকজন। জেলা সিভিল সার্জন জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত জটিলতা নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছিলাম যে প্রজেক্ট এক্সটেনশন করা হোক। তো এখন বর্তমানে যে পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু করোনা নতুনভাবে এসেছে, সেটা নিয়ে আমরা ঊর্ধ্বতন মহলের কাছে আবেদন করেছি। তারা আশা করি ইনশাআল্লাহ বিষয়টা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। জেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং আবারও করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতাল দুটির আইসিইউ ইউনিট পুরোপুরি চালুর দাবি চিকিৎসক, নার্স সহ সাধারণ মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। ভারী বৃষ্টিপাতে খুলনা শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে আছে শহরের বিভিন্ন সড়ক। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও শিক্ষার্থীরা। পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি বৃষ্টি হচ্ছে। গত 2 দিনের বৃষ্টিতে চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। জেলার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নষ্ট হয়ে যেতে পারে সবজি ক্ষেত। যশোরে সকাল থেকেই মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে গত কয়েকদিনের তীব্র গরমের পর কিছুটা স্বস্তি মিলেছে। দেশের বিভিন্ন স্থানে আসছে 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বান্দরবানে জনপ্রিয় হচ্ছে মিষ্টি পানের আবাদ। বিশেষ করে মহেশখালীর মিষ্টি পানের জাতের আবাদ বেড়েছে জেলার নাইখ্যাংছড়ি, লামা, আলীকদম ও সদরে। এখানকার উৎপাদিত পান চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বান্দরবানে ছোট পানের আবাদ হলেও গেল কয়েক বছর ধরে আবাদ হচ্ছে মহেশখালী জাতের মিষ্টি পান। মাটি ও আবহাওয়া মহেশখালী জাতের মিষ্টি পানের জন্য উপযোগী হওয়ায় এবং চাহিদা থাকায় জেলায় পান চাষিরা ঝুঁকছেন এই পান আবাদে। মহেশখালী থেকে পান চারা এনে এখানে চাষ শুরু করেছে, আলহামদুলিল্লাহ ফলন খুবই চমৎকার, খুবই ভালো, কোয়ালিটি এত ভালো, এই পানগুলা একদম অনায়াসেই বিদেশে রপ্তানি করা যাবে। প্রথমে ছোট থেকে শুরু করি, এই পর্যায়ে এখন আমরা বড় আকারে শুরু করলাম। আমরা পানের চাহিদার এখানে বান্দরবনের যতটুকু চাহিদা তার চেয়ে চাহিদা পূরণ করে আমরা চিটাগং শহরে পাশাপাশি কেরানীহাট বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে এখন আমরা পান পাঠাচ্ছি। বিভিন্ন জায়গায় বান্দরবনের মধ্যে অনেক পানের চাষ হইতেছে এখন। পুরো জেলায় এই জাতের পানের আবাদ হলেও সদর, নাইখংছড়ি ও আলীকদমে বেশি আবাদ হচ্ছে। চাহিদা ও দাম ভালো থাকায় এবং একবার বরজ করলে 3 মাস পর পর ফসল তোলা যায়, আর এক বরজে 10 থেকে 12 বছর পর্যন্ত ফলন তোলা যায়। জেলার কয়েকশো মানুষ পান চাষ থেকে শুরু করে বিক্রির সাথে সংশ্লিষ্ট। পানের বরজে কাজ করে প্রতি শ্রমিক প্রতিদিন পান 700 টাকা। দিনমজুর কাজ করি এবং দিনমজুর যারা আছে, আমরা এখানে যারা আছি সবাই মিলিয়ে এগুলো কাজগুলো করি, তাতে আমাদের কোন রকম দিন সংসার চলে আর কি। দেশের বাইরেও যেন এই পানের রপ্তানি হোক, এইটা আমরা সরকারের কাছে যাই। বড় থেকে ছিঁড়ে আনি, তারপরে এখানে বাস করি, তারপরে চিটাগং কেরানীহাট এরকম বাজারে বিক্রি করি আর কি। তবে পান এখনো কৃষি বিভাগের তালিকায় না ওঠায় আলাদা করে পান চাষিদের কোনো বরাদ্দ নেই বলে জানান কৃষি কর্মকর্তা। পান নিয়ে আমাদের ডিপার্টমেন্টের কোনো সরাসরি কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার মতো কোনো কর্মসূচি নাই। আমরা কৃষকদেরকে তাদের পানের বরজ সামনে পড়লে সেখানে যাই, তারা যে পানের বরজে কাজ করে তাদের সাথে কথা বলি, কী ধরনের রোগ হয়, কী ধরনের সমস্যা হয়, তখন তাদেরকে একটু পরামর্শ দিই। আর বিশেষ করে বলি যে পান যেহেতু সরাসরি চিবিয়ে খাওয়ার একটা বিষয়, তো এই ক্ষেত্রে তারা যেন ছত্রাকনাশক বা কীটনাশক যেটাই দেখ, এটার মেয়াদ উত্তীর্ণের পর যেন পানটা সংগ্রহ করে, অর্থাৎ ভোক্তার কাছে যেন মেয়াদ উত্তীর্ণের পরে পানটা যায়। আমার ডিপার্টমেন্টের সাথেও আমি বিভিন্ন ফোরামে কথা বলবো, যেহেতু বান্দরবনে বেশ ভালো পানের আবাদ হয়, তো পান চাষিদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা এই বিষয়ে তাদেরকে একটা প্রস্তাব আমি দিব। প্রতি বছরই বাড়ছে পানের আবাদের জমির পরিমাণ। 2023-24 অর্থ বছরে বান্দরবানে 175 হেক্টর জমিতে সব ধরনের পানের আবাদ হয়েছিল। চলতি বছর পানের আবাদ হয়েছে 179 হেক্টর জমিতে। মাছরাঙা, নিউজ ডেস্ক। দেশে 150 টাকা মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা দাবি করেন 150 টাকা দামের প্লাস্টিক ও রাবারের পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোতে এইসব পাদুকার দাম বেড়েছে, যার ভুক্তভোগী হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া এই ধরনের পাদুকা তৈরির সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে অনেক মানুষ কর্মসংস্থান হারাচ্ছেন। এই শিল্প বাঁচাতে এর সঙ্গে জড়িত কর্মীরা ডিআরইউ কার্যালয়ের সামনে ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধনও করেন। গরিব শ্রেণী যারা আছেন তারা তো এটা পড়তে পারবে না, পাশাপাশি ভারত যে আমাদের সাথে আছেন দেশ, ওনারা এটা একটা মার্কেট পেয়ে যাবেন, কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ শ্রমিক আছেন যারা, তারা না খেয়ে মরবে। তো এর জন্য সরকারের কাছে অকুল আবেদন যে আমাদেরকে একটু ভালো চোখে যদি দেখেন। দুপুরের সংবাদ শেষ করছে, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে, যোগ দেয়নি জামায়াত। নতুন সরকারি চাকরি আইন বাতিলের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ, ইশাককে মেয়র করার দাবিতে নগর ভবনের সমর্থকদের অবস্থান। এবং দীর্ঘদিন সংস্কার না হয় যান চলাচলের অযোগ্য পাবনা পৌর এলাকার অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার